লেখিকা সুজাতা বন্দ্যোপাধ্যায়ের ডিভোর্সি। অতীতের আর্তনাদ যদি বর্তমানের দরজায় কড়া নাড়ে, তবে ভবিষ্যৎ রক্ত ঝরাবেই, এটাই বাস্তব। আর তাছাড়া জীবন তো কখনোই থেমে থাকে না, সে তো বহমান নদীর মতোই চলতে থাকে। তবু ব্যথা, বেদনা, যন্ত্রণা, বিধুর এই জীবন এক প্রকৃতির নিজস্ব গতিতে, ছন্দে এগিয়ে নিয়ে যায়। শোয়ার ঘরে দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে আছে কমলিকা। ঝড় বয়ে গেছে একটু আগে খাওয়ার ঘরে। সেই কোন 18-এ বিয়ে হয়েছিল কমলিকার। শ্বশুর মশাই উদার প্রকৃতির মানুষ ছিলেন, তাই পড়াশোনা চালিয়ে গেছিল সে। শাশুড়িমা ছিলেন বন্ধুর মতো। MA পাশ করার পর 2 ছোট ছোট ছেলে মেয়ের মা হয়ে চুটিয়ে সংসারে মন দিয়েছিল তারা। যতদিন ছিলেন কোনো কিছুতেই অসুবিধা হয়নি তার। তারা গত হলেও বেশ চলছিল সংসার। স্বামী রুদ্র সপ্তাহে সপ্তাহে বাড়ি আসতো। শ্বশুরের আমলের পুরনো চাকর নরু দাদা ছিল পাহারাদার কাম 5 মাস খাটার জন্য। ঘরের কাজ করার জন্য ছিল আরো কয়েকজন। এখন শুধু 2 জনই আছে। তাদের সবার এ বাড়ির উঠোনের ওধারে থাকার জায়গা আছে। সারা বাড়িটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা। গরমে খুব একটা কষ্ট হয় না। দিনগুলো ভালোভাবে কেটে গেলেও কমলিকার মাঝে মাঝে খুব একা একা লাগে। ছেলে মেয়ে স্কুলে গেলে তার হাতে বিশেষ কোনো কাজ থাকতো না, তাই এক রবিবারের ছুটির দিনে রুদ্রর কাছে আবদার করে, আমাদের তোমার কাছে কলকাতায় নিয়ে চলো। না না, তা কি করে হয়? এই ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবে তুমি? বেশ তো আছো ছেলে মেয়েদের নিয়ে। আমার বড় একা লাগে। চাকরি বাকরি জুটিয়ে নাও। উত্তরটা দায়সারাভাবে দিলেও কমলিকার মনে ধরে যায়। আর তারপরে পেয়েও যায় হাই স্কুলের ইতিহাস বিভাগের শিক্ষিকার পদটি। ছোট মফস্বল শহর, কোনো অসুবিধা হয় না। বাচ্চাদের মানুষ করার জন্য যথেষ্ট সময় সে দিতে পারে। যখন ছেলের 6ষ্ঠ শ্রেণী আর মেয়ে 4র্থ, তখন মা হয়ে কমলিকা বড় গর্ব করেই বাচ্চাদের তার পড়ানো স্কুলে ভর্তি করে দিয়েছিল। সপ্তাহান্তে রুদ্র ঘরে আসতো যখন, মেসে ভালো করে খেতে না পাওয়ার অজুহাতে পুরো আশ মিটিয়ে নিত। নরু দাদা তার দাদাবাবুর জন্য দিনে কতবার যে বাজারে যেত তার ঠিক নেই। আর বাচ্চারাও বাবাকে পেয়ে শনি রবিবারটাকে উৎসবের দিন বলেই ভাবত। এমনই এক ছুটির দিনে নরু দাদাকে সঙ্গে করে উকিলের কাছে গেল রুদ্র। উকিল বাবু বহু পুরনো, এই পরিবারের অনেক ঝড় ঝঞ্ঝা সামলেছেন। তার কাছ থেকে ফিরে আসার পর রুদ্র কমলিকার উদ্দেশ্যে বলে, মালকিন সাহেবা, আপনাকে একটা কাগজে সই করতে হবে। ও বেলা উকিল বাবু আসবেন। কিসের কাগজ? আরে ভাবছি কেষ্ট পুকুরটা বিক্রি করে দেব। কেন? ওটা তো বিশাল পুকুর। তাছাড়া ওখানে নিমাইদা ও নিতাইদা মাছ চাষ করে। ওদের দিন গুজরান হয় ওই পুকুর থেকেই। ওদের তাতে কোনো অসুবিধা নেই, আমি কথা বলে নিয়েছি। ঠিক আছে, আমি সই করে দেব। সবই তো তোমার সম্পত্তি, বাবা না হয় আমার নামে করে গেছেন। নরু দাদা মাঝে মাঝে কথাগুলো শুনে আনমনা হয়ে যায়। সেদিন খাওয়ার সময় নিশ্চিন্তে খেতে পারল না রুদ্র। বড় টেনশনে ছিল সে, কাগজপত্র ঘাটছিল। বিকালে উকিলবাবু এলেন। কমলিকা কাজ মেটালো। বিক্রি করবে চৌধুরী বাবুকে। অনেক টাকার ব্যাপার। সে একটাও কথা না বলে সই করে দিল। চৌধুরী বাবু 3 কিস্তিতে টাকাটা শোধ করে দেবেন বলে ঠিক হলো। রাত্রে রুদ্র বলল, তা টাকাটা জোগাড় করে রাখছি, এখন ভবিষ্যতে কলকাতায় একটা ফ্ল্যাট কিনবো ভাবছি। খুব ভালো হবে, তুমি আরামে থাকবে ওখানে, আর মাঝে মাঝে আমরাও বেড়াতে যাব। রুদ্র উত্তর দেয় না। ধীরে ধীরে বদলাতে থাকে কমলিকার সংসারের হাল হকিকত। নীল রৌদ্রের ছায়ার মতো হতাশ হতে হয় বারবার রুদ্রের কাছে কমলিকাকে। ফ্ল্যাট কেনা হলেও সেখানে যাওয়ার প্রশ্নে চুপচাপ থাকে সে। এমনই এক শীতের দুপুরে রুদ্রের মোবাইলে শুক্লা নামের এক মহিলার SMS আসে, যা খুব কাছের মানুষ। পরিচিতির চরম সীমার মধ্যে না থাকলে তা হয় না। কমলিকার মনে সন্দেহের বীজ বোনা শুরু হয়ে যায়। শুক্লার সঙ্গে আলাপ করে নেয় রুদ্রর বন্ধু হিসাবে। একমাত্র পুরনো বিশ্বাসী লোক নরু দাদাকে সঙ্গে নিয়ে শুক্লার ফ্ল্যাটে গেল এক বুধবার দুপুরে। কি অপরিসীম কৌতূহলের চরম সীমানায় পৌঁছে যখন সে শুক্লার ফ্ল্যাটে পা রাখলো, দরজা খুলল তিতির নামে এক ছোট্ট 5 বছরের মেয়ে। পিছনে তার মা। ড্রয়িং রুমে ঢুকে ধাক্কা দেয় একটি ফটো।
সেখানে সামনেই তাদের বিয়ের ছবি, শুক্লা ও রুদ্রর। নরু দাদা নির্বিকার ভাবলেশীন হয়ে আছে দেখে একটু আশ্চর্য হলো কমলিকা। তিতিরকে নিয়ে হাসি মুখে ওদের সুখী পরিবারের ছবি দেখতে দেখতে নিজেকে সামলে নেয় কমলিকা। ধাক্কা খেয়ে ধৈর্য হারায় না সে, হাসি মুখে গ্রহণ করে শুক্লার আতিথেয়তা। নিজের মনের কাছে ক্ষত বিক্ষত চেহারাটাকে এক অসীম ক্ষমতার রূঢ় বাস্তবতার কুয়াশার আড়ালে ঢেকে সে ঘরে ফেরে। সারা রাস্তায় নরু দাদা একটাও কথা বলে না। সে শুধু তার বৌদিমণির ছায়াসঙ্গী হয়ে বাড়ি ফিরে আসে। রুদ্রকে ফোন করে কমলিকা। তোমার কলকাতার ফ্ল্যাটটা দেখে এলাম রুদ্র। নিষ্ঠুর অভিনেতা তুমি। রুদ্র কিছু বলার আগেই কমলিকা সুইচ অফ করে দেয় মোবাইলের। কমলিকার মনে অবিশ্বাস কঠিন বাস্তবতার মাটিতে মহিরুহু রূপে ফিরে আসে। বিস্ফোরণ ঘটে যায় তার চারপাশে। শ্বশুর শাশুড়ির বিশাল ফটোর সামনে দাঁড়িয়ে অপমানের যন্ত্রণা অশ্রু হয়ে ঝরতে থাকে তার। কতক্ষণ সে জানে না। তার দুপাশে বাচ্চাদের দেখে আঁকড়ে ধরে কাঁদতে থাকে কমলিকা। পরের দিন সকালে দেখে রুদ্র এসে হাজির। ততক্ষণে আদালতে বাড়ির আরো দুজন সবসময়ের কাজের বয়স্ক মহিলারা জেনে গেছে সব। তাকে দেখে কারো মনে কোনো ভাবান্তর নেই দেখে রুদ্র বিশাল ঘরের একটা কাঠের চেয়ারের নিঃশব্দে, পাশে কমলিকা, শক্ত শরীর রিজু মন নিয়ে তাকে আজ কঠোর প্রতিমার মতো লাগছিল। সে বলে, কেন এমন করলে? না মানে, শুক্লা তো আমার অফিসের কলিগ ছিল। কাল তুমি যাবে বলে ছুটি নিয়ে ঘরে ছিল, আমায় তোমরা কিছুই বলনি। না হলে কি করতে রুদ্র? আমাকে আরো ঠকাতে? বাবার সব সম্পত্তি তোমার নামে করাতে আমার জেদ? মিথ্যে কথা! ধমকে ওঠে নরু দাদা। তার কথায় অবাক হয় কমলিকা। সে তার দিকে চেয়ে থাকে, বুঝতে পারে না কিছুই, শুনতে পায়। দাদাবাবু, তুমি আর মিথ্যে কথা বলো না। কর্তা বাবা বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করেছিলে তুমি। আর তোমার নতুন সংসার আমরা দেখে এসেছিলাম যখন তোমরা ভাড়া বাড়িতে থাকতে। তোমার এক বন্ধু খবরটা দিয়ে গেছিল কর্তা বাবাকে। সেদিন আমি তার সঙ্গে ছিলাম। তারপরেই কর্তা বাবা এই সব সম্পত্তি বৌদিমণির নামে করে যান। উকিল বাবু সব জানেন। এ ঘটনার পর বেশি দিন আর বাঁচলেন না কর্তা বাবা। এত সব কথা আচম্বিতে শুনে নিজের সাজানো কথা ভুলে যায় রুদ্র। কমলিকা বলে, এবার তুমি যাও রুদ্র, ভয় নেই তোমার সাজানো সংসারে, আমি আগুন লাগাতে যাব না। ছেলেদের আদর করতে গেলে তারা ছিটকে দূরে চলে যায়। 10-11 বছরের ছেলে মেয়েও মার কাতর নয়নের ভাষা বোধহয় বুঝতে পারে। ঘর ছেড়ে বেরোতে গেলে কমলিকা বলে, স্নান করে বাচ্চাদের সঙ্গে দুটো খেয়ে নাও রুদ্র। শুক্লাকে আমার মতো কষ্ট দিও না। আর বৃদ্ধা মাকে দেখতে আসার নাম করে এখানে আসতে, সে মিথ্যার বোঝা বাড়িও না। আর আমাকে শান্তি দাও। বাকি কাজগুলো উকিল করবে। ভয় নেই, ফ্ল্যাটের ঠিকানায় নয়, অফিসের ঠিকানায় কাজ সারা হবে। এরপরে বাকি কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। রুদ্রকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেয় সে। শ্বশুরের বিশাল সম্পত্তির অর্ধেক তিথির রুদ্রের নামে করে দেয় কমলিকা। বিশেষ কোনো খোঁজ না রাখলেও বন্ধুত্বের খাতিরে শুক্লার সঙ্গে কথা হতো তার মাঝে মাঝে। একা বাঁচতে শিখে গেলেও সাহায্যকারী হিসাবে নরু দাদা, কাজের মহিলারা, স্কুলের সহকর্মীরা সবাইকে পাশে পায়। ছেলে মেয়েদের মানুষ করে তাদেরই পছন্দ করা ছেলে মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে দেয়। মেয়ে স্বামীর সঙ্গে মুম্বাই চলে যায়, ছেলে থাকে দুর্গাপুরে। আধুনিক যুগের ছেলে মেয়ে তারা। মার কথা, মার খবর জানার সময় কোথায় তাদের? এখন যদি নরু দাদা আর মহিলা দুজন না থাকতো তাহলেই বাড়িতে একা হয়ে যেত। মাঝে মাঝে সহকর্মীরা আসেন। অকৃতদার সুধাকর বাবু একটু বেশি আসেন। প্রায় 60-এর কাছাকাছি বয়স হলেও শক্ত সমর্থ, আকর্ষণীয় বুদ্ধিদীপ্ত চেহারার মানুষটি চিনতে বুঝতে ভুল করেননি কমলিকা। নিজে 50-এর কোঠায় দাঁড়িয়ে তবুও কোথাও যেন সুধাকর বাবুর ওপর এক চোরা স্রোতের টান আজ তিনিও অনুভব করেন। তিনি এলেই বৃদ্ধ নরু দাদা হইচই করে খুশিতে। মাস্টার বাবু এসেছেন গো, বসাও বলে রান্নাঘরে ছোটে। এমনই ভাবে চলছিল দিনগুলো। কিন্তু এবার পুজোর সময় ছেলে মেয়েরা এত ক্ষিপ্ত হবে সুধাকর বাবু আর তাকে নিয়ে ভাবতেও পারেনি কমলিকা। এই বাড়ির বড় বড় সব কাজ, ছেলে মেয়েদের বিয়েতে কায়িক পরিশ্রম করে ঘাম ঝরিয়েছেন প্রধান শিক্ষক হয়ে নয়, বরং এক শুভার্থী হয়ে। বন্ধু বা কলিগের বেশি সম্পর্ককে প্রশ্রয় দেয়নি কখনো। খাবার টেবিলেই বলেছিল ছেলে, বুড়োটা এখনো আসে বাড়িতে? বুড়ো মানে? কমলিকা আশ্চর্য হন। বুড়ো হেডমাস্টার? কি বলছিস খোকা?
ঠিকই বলছি, সারা গ্রামের লোক বলছে তুমি নাকি ওনার সঙ্গে ঘোরাঘুরি করো, ওনার বাসায় যাও। উনিও আমাদের বাড়িতে আসেন, জানিস না? কিন্তু এটা খুবই দৃষ্টিকটু লাগে মা। কন্যার জবাবে হাসেন তিনি। তোর বাবার গার্লফ্রেন্ডকে মা বলতে পারিস, আর মার দুঃসময়ের পাশে দাঁড়ানো মানুষটাকে শুধু বন্ধু হিসেবে মেনে নিতে পারিস না? না মা, না মানে লোকে নিন্দে করলে বড় খারাপ দেখায়। ওরা কেউ নিন্দে করেনি খোকা, ওটা তোদের মনের ভুল। এখানে সবাই ওকে যথেষ্ট সম্মান করে, আমাকেও এখানকার মানুষজন ভালোবাসে। ওদের চোখের ভাষাটা আমি বুঝি। কি দরকার এসবের মধ্যে গিয়ে? চাকরি ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে চলো। কেন খোকা, এখনো বছর 10 চাকরি আছে আমার। মেয়ের সংসারে গিয়ে তার বোঝা হয়ে থাকা পোষাবে না আমার। আর তোর কাছে মার উপর বিশ্বাস আর ভালোবাসার বহর তো দেখতেই পাচ্ছি। তোমার সবটাতেই অতিরঞ্জন, বয়স তো হচ্ছে তবুও। আর খেতে পারলেন না তিনি, কিছুক্ষণ বসে খাবার ফেলে উঠে গেলেন। শোয়ার ঘরে পৌঁছেছেন তখন থেকেই। এই ছেলে মেয়েরা তার প্রাণ। এদের কথা ভেবে বেঁচে থাকার খোরাক পেতেন। আজকে কি লজ্জা মায়ের জন্য তারা বেঁচে দিয়েছে? এদের কাছে দুই বিপরীত লিঙ্গের মানুষের কাছাকাছি থাকা মানেই নিউরনের দাপাদাপি। সারা পৃথিবীর পুরুষ কি নারীর অঙ্গলোভী? চিন্তায় চিন্তায় এই হতাশার জাল বোনা শুরু হয় কমলিকার। হৃদয়ের গভীরে পৌঁছে সারা শরীরে ও মনে অসারতা ছড়িয়ে দেয়। সংসারের জটিলতার মাঝে এই সন্তানের ভালোবাসা, তাদের শৈশব, তাদের যৌবন, অতীত ভালো লাগা সব যেন কুয়াশাচ্ছন্ন হয়ে সামনে এসে দাঁড়ালো। উত্তরসূরিদের কাছে হিসেব মেলে না চাওয়াও পাওয়ার। ভাঙা গড়ার অতীত বর্তমানের। নরু দাদা সামনে আসে। শ্বশুরের আমলের এই বিচক্ষণ মানুষটার বিচার বুদ্ধির অনেক পরিচয় এসে পেয়েছে। কমলিকা মুখ তুলে চায়, ভারী গলায় প্রশ্ন ছড়ে, কিছু বলবে নরু দাদা? তুমি আগে কিছু খেয়ে নাও বৌদিমণি। খাওয়া আমার গলা দিয়ে যাবে না নরু দাদা, তা বললে তো আমাদের তিনজনকে উপোস করে থাকতে হয়। দরজা ধরে দাঁড়িয়ে থাকা বাকি দুজনকে দেখতে পায় সে। আরে সে কি, আমি খাবো না বলে তোমরাও খাবে না? কি করে খাই বলো তো বৌদিমণি? তুমি যে আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের মায়ের মতো। মা না খেলে সন্তান কেমন করে খায়? উফ, আবার ওই শব্দ সন্তান। তোমরা তোমরা যাও, আমি আসছি। শব্দের অল্প বিস্তর তির্যকতা কথার মানে বদলে ফেলতে পারে মানুষের জীবনের মানেও। কমলিকার একলা চলার জীবনের মধ্যে যে আলোর উষ্ণতা ছিল, তাতে অন্ধকারের চরম শীতলতা নেমে এসেছে আজ। সঙ্গীহীন জীবনে বিভ্রম বিস্তার করেছিল মন। সন্তানদের কৃত্রিম ভালোবাসা আর বিশ্বাসের উত্তরণকে ঘিরে তার মনের উষ্ণতায় ছিল সন্তানদের উপস্থিতি আর তাদের চাওয়া পাওয়া। সেখানে তার প্রয়োজন আজ ফুরিয়েছে। সেই প্রয়োজন মায়ের হয়ে সম্পর্কের সেতুবন্ধন করেছিল, সন্তানদের সঙ্গে আজ ফাটল ধরেছে। তাদের কাছে তার উপস্থিতি থাকা না থাকা দুই সমান। দুঃখী মনকে অভিমানে বেদনায় ঘিরে রেখে উপেক্ষিতা কমলিকা পথ খুঁজে বেড়ায়। এই হতাশার অবহেলা থেকে তার মন মুক্তি চায়। বেলা গড়িয়ে বিকেল। ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে কমলিকার মন বড় হালকা হয়ে যায়। ফুরিয়ে যাওয়া দিনের আলোকে এসে নিজেকে উপলব্ধি করে। সূর্যের নিজের কর্তব্য কর্ম কোনো হেলা নেই। সারাদিন আলো দিয়ে এখন ক্লান্ত তরল সোনায় পরিণত হয়ে এক জীবন্ত আকাশ। আলোর ভাঙনের শেষটুকু নিয়ে বিদায় জানাতে চায়। বহুদূরে নক্ষত্র মণ্ডলীর মাঝে ভালো হয়ে যাওয়া মন নিয়ে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে অন্য মনস্ক হয়ে যায় সে। পিছনে জামাই অসিত আর বৌমা রিমা এসে দাঁড়ায়। তাদের উপস্থিতিতে ধ্যান ভঙ্গ হয় তার। ফিরে চায় তাদের দিকে, প্রশ্ন করে, কিছু বলবে তোমরা? আসলে ওদের কথায় আপনি বড় দুঃখ পেয়েছেন দেখে আমরা। অসিত কথাটা শেষ করে না। ওরা আপনাকে বুঝতে চায়নি। আমাদের একটু সময় দিন, রিমা বলে। সময়? সময় নিয়ে কি করবে তোমরা মা? আমি আমার সন্তানদের মানুষ করতে পারিনি, শুধুমাত্র টাকা রোজগারের কল বানিয়েছি। উন্নত মনের মানুষ হলে। কিছুক্ষণ চুপচাপ থাকে তিনজনে। সময় কাটতে থাকে নিজের মতো। তবুও বিরক্ত হয় না ওরা। এক সময় ওঠে, কারণ বিকালে ট্রেনে ওরা ফিরবে। যাওয়ার সময় অসিত আর রিমা কমলিকাকে প্রণাম করে যায়। আশ্বাস দেয় তারা দুজনেই তার পাশে আছে। রিমা নরু দাদাকে বলে যায়, মাকে দেখো। নীরব নিথর কমলিকা ওদের যাওয়ার পথে অপলক নয়নে চেয়ে থাকে। পুরো ঘর আজ শূন্য পড়ে থাকে। ছেলে মেয়েদের ঘরে ঢুকে অনুভব করে এই শূন্যতার মাঝে নিস্তব্ধতাকে। সঙ্গী করে সন্তানদের শিশু বেলার স্মৃতি, তাদের অর্থহীন আবদার আর তাদের বড় হওয়া। পিতার সাহচর্য না পাওয়া দুটি সন্তানকে সে মানুষ করেছে এক ভাগ্যতাড়িত স্বামীর অবহেলিতা মহিলা হয়ে। সংসারের এই বিশাল মহাস্রোতে সে নিজেকে ভঙ্গুর করেনি।
বহুকাল আগে স্বামীর কাছে উপেক্ষিতা হয়ে থাকা তার জীবন আকাশে যে বিষণ্ণতার সুর বাজিয়েছিল, তার অনুরণন এখনো যেন তার কানে বাজে। ভাগ্যের কাছে ভালোবাসার ঘরে কমলিকা ভিখারিনী। স্বামী পুত্র কন্যা কোনো আপনজনের ভালোবাসা তার শেষ জীবনের অবলম্বন হতে পারল না, যা তাকে মহাকালের আদি অনন্ত আহ্বান ধ্বনি শোনাতে পারে পরম শান্তিতে। তার আশা ছিল যে শেষ বয়সে অন্ধকার মৃত্যু নয়, হিরণময় রাত্রিতে মরণের ওপারে থাকবে আবাহন গান, আর এপারে থাকবে বিসর্জনের। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।